ইজি ফিজিক্স বই থেকে এখন আমরা সমাধান করতে যাচ্ছি সপ্তম অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্নোত্তর, যেগুলো তোমাদের সৃজনশীলের খ নম্বরে এবং সংক্ষিপ্ত প্রশ্নে এসে থাকতে পারে। তো যারা যারা এখনো ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি, দ্রুত সংগ্রহ করে নাও। আমরা এখানে প্রশ্নে যদি চলে আসি, অনুধাবনমূলক প্রশ্নোত্তর আমরা এখন হচ্ছে করবো 31 থেকে 45 নম্বরটা। তো প্রথমত হচ্ছে কি প্রশ্ন হচ্ছে গিয়ে যে শীষ দিলে শব্দ হয় কেন? শীষ দিলে শব্দ হয় কেন? তো আমরা জানি কম্পনের ফলে শব্দ তৈরি হয়। শীষ দিলে মুখ ছিদ্রের অগ্রভাগে বাতাসের জোরালো কম্পন সৃষ্টি হয়। এই সময় বাতাস বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হয়ে শব্দ তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে, যা আমাদের কানে আসার ফলে শব্দ হয়। আমরা যখন শীষ দিই তখন কিন্তু হচ্ছে কি করে জিহ্বাকে উল্টা করে এইভাবে দিতে পারি, বা অনেকে হচ্ছে গিয়ে ঠোঁটকে হচ্ছে গিয়ে ইউজ করেছে দেয়। তো যেভাবে হচ্ছে দিই না কেন, বাতাসটা যখন হচ্ছে কি আমাদের মুখ থেকে আসে, তো তখন হচ্ছে কি হয়, এই আমাদের মুখের আকৃতির পরিবর্তন হচ্ছে। আমরা যদি এইভাবে দিই বা জিহ্বা হচ্ছে উল্টিয়ে যদি দিই, তখন হচ্ছে এই জিহ্বায় বা ঠোঁটের হচ্ছে কি গহ্বরে এখানে হচ্ছে বাধা পেয়ে কি হয়, একটা কম্পন তৈরি হয়। আর কম্পন তৈরি হলে কি হয়, উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ অর্থাৎ শীষটা তৈরি হয়। তাহলে হচ্ছে আমরা বলতে পারি যে শীষ দিলে শব্দ হয় কেন? যে কম্পন তৈরি হয়, তাই হচ্ছে কি শব্দ তৈরি হয়। এরপরে প্রশ্ন যে বাদুড় উড়ার সময় আল্ট্রাসাউন্ড শব্দ তৈরি না করে ইনফ্রাসাউন্ড শব্দ তৈরি করলে বাদুড়ে কি কি সমস্যা হতো? তো আমরা জানি বাদুড় প্রতিধ্বনি ব্যবহার করে পথ চলে। শব্দের তীব্রতা যত বেশি হয় তার প্রতিধ্বনি তত স্পষ্ট হয়। তো আল্ট্রাসাউন্ডের কম্পাঙ্ক অনেক বেশি বলে তীব্রতা অনেক বেশি, ফলে আল্ট্রাসাউন্ড তৈরি করে বাদুড়ের পথ চলা অনেক সহজ হয়। কিন্তু ইনফ্রাসাউন্ডের কম্পাঙ্ক অনেক কম, তাই তীব্রতা অনেক কম, ফলে প্রতিধ্বনিটা স্পষ্ট হয় না। অতএব উড়ার সময় বাদুড় আল্ট্রাসাউন্ড তৈরি না করে যদি ইনফ্রাসাউন্ড তৈরি করে, তাহলে প্রতিধ্বনি স্পষ্ট হতো না বলে বাদুড়ের পথ চলতে সমস্যা হতো। এর পরের প্রশ্নটা যে কোনো একটি মাধ্যমের ভেতর দিয়ে একটি বস্তুর বেগ এবং ওই মাধ্যমে শব্দের বেগ এর অনুপাতকে ওই বস্তুর ম্যাক বলে। তো ম্যাক 9 যুদ্ধবিমানের গতিবেগ কত? তো এইটা হচ্ছে গিয়ে একটু আমরা খেয়াল করি যে আমাদের ম্যাক 9 বা ম্যাক 5 বা ম্যাক 2.4, তোমরা যুদ্ধ বিমান নিয়েছে যারা একটু ঘাটাঘাটি করো, তার হচ্ছে অনেক সময় দেখবা যে কোনো যুদ্ধ বিমান বা ফাইটার প্লেন হচ্ছে গতিবেগ ম্যাক 2 বা ম্যাক 3 বা ম্যাক 4 বা ম্যাক 2.5। এই ম্যাক 2.5 বা ম্যাক 9 বা ম্যাক 10 এর মানে কি? ম্যাক 2 এই কথাটা মানে হচ্ছে গিয়ে ওই বস্তুর বা ওই বিমানের হচ্ছে গিয়ে বেগ শব্দের গতির দ্বিগুণ। ম্যাক 5 এর মানে হচ্ছে গিয়ে ওই বিমানের বেগ শব্দের বেগের 5 গুণ। তার মানে হচ্ছে অনুপাতটা কে কার কয় গুণ, ওটা হচ্ছে কি বোঝায়। তো ম্যাক 9 মানে হচ্ছে কি যুদ্ধ বিমানের গতিবেগ হচ্ছে কত? শব্দের বেগের 9 গুণ। তো এখানে দেখো যে ম্যাক কত 9 দেওয়া আছে, শব্দের বেগ আমরা জানি 330। এখন ম্যাকটা কি? ম্যাকটা হচ্ছে গিয়ে যার গতিবেগ বের করতে বলছে তার গতিবেগ ডিভাইড বাই কি শব্দের গতিবেগ। তো হচ্ছে গিয়ে এখানে আমাদের বিমানের গতিবেগ চাওয়া হয়েছে, তাহলে বিমানের গতিবেগ এটা মনে করছে বিমানের গতিবেগ, এই যে বিমানের এই গতিবেগটা কার? বিমানের। তাহলে এখানে বিমানের গতিবেগ যদি জানতে চাইতে হয়, মানে জানতে চাও, তাহলে শব্দের বেগ কে পাশে পাঠিয়ে দিবা, শব্দের বেগ ভাগ ছিল এবার আসলে গুণ হয়ে যাবে। তাহলে বিমানের গতিবেগ ইকুয়াল টু ম্যাক ইনটু শব্দের বেগ, বা এইভাবে মনে রাখতে পারো যে ম্যাক 9 মানে হচ্ছে কি শব্দের বেগের 9 গুণ। তাহলে শব্দের বেগ কত? 330 ইনটু হচ্ছে কত? 9। তাহলে কত আসে? 2970 মিটার পার সেকেন্ড। অর্থাৎ ম্যাক 9 যুদ্ধ বিমানের গতিবেগ কত আসবে? 2970 মিটার পার সেকেন্ড। 34 নম্বরটার দিকে তাকাই যে কোনো একটি শহরে গ্রীষ্মকালে শব্দের বেগ শীতকালের তুলনায় 0.05% বেড়ে যায় বা বেড়ে গেছে। শীতকালে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস হলে গ্রীষ্মকালে তাপমাত্রা চেয়ে কত? তো দেখো গ্রীষ্মকালের তাপমাত্রা চাওয়া হয়েছে, হ্যাঁ গ্রীষ্মকালের তাপমাত্রা চাওয়া হয়েছে। তো শীতকালের তাপমাত্রাটাকে 10 ডিগ্রি T1 ধরলাম, আমরা কত? 10 ডিগ্রি সেলসিয়াস। কেলভিনে কনভার্ট করে নিলাম, কেলভিনে কনভার্ট করতে হলে 10 এর সাথে 273 যোগ করতে হবে। তো শীতকালের থেকে আমাদের তাপমাত্রা T1 কত? 283 কেলভিন। এবং শীতকালে বাতাসের শব্দের বেগ ধরে নিলাম হচ্ছে কত? V1। ওকে, এখন গ্রীষ্মকালে শব্দের বেগ কি হয়? 0.05% বৃদ্ধি পায়। তার মানে শীতকালে যা ছিল তার সাথে আরো 0.05% অ্যাড হয়েছে। বৃদ্ধি পাওয়া মানে কি? অ্যাড হওয়া, যোগ হওয়া। তাহলে গ্রীষ্মকালে শব্দের বেগটা হচ্ছে কত হবে? V2। তো ওই V2 হচ্ছে কত? শীতকালে যেই বেগ ছিল, শীতকালে বেগ তো ছিল V1, ওই V1 তো থাকবেই, তার সাথে ওই V1 এর মানে শীতকালে যেই তাপমাত্রা বেগ ছিল ওই বেগের 0.05% যোগ হবে, বৃদ্ধি পাবে। তো বৃদ্ধি পেলে কত? যোগ হয়। তো এখানে আমরা যোগ করে দিছি। এখন পার্সেন্টেজ মানে কি? মনে করো 20% মানে হচ্ছে গিয়ে 20 ডিভাইড বাই 100, 10% মানে 10 ডিভাইড বাই 100। তো 0.05% মানে 0.05 ডিভাইড বাই 100। তো এখন হচ্ছে গিয়ে V1 এর 0.05 ডিভাইড বাই 100 এই হিসাবটা করলে এর মান হচ্ছে কত? গুণের হিসাব। তো এই হিসাবটা হচ্ছে করলে কথা সে 0.000005 V1। পরে থেকে যোগ করে দিলেছে কত? এখানে V1 আর এখানে 0.0005।
v1 যোগ করে দিলে আসবে 1.0005 v1। ওকে, আচ্ছা, তো আমরা হচ্ছে কি v1 আর v1টা ধরে নিছি, আর ওই v1 এর হেল্প নিচ্ছি কত, আমরা v2 বের করে ফেলছি। ওকে, t1 আমরা জানি আমাদের বলছে গ্রীষ্মকালের তাপমাত্রা কত, অর্থাৎ t2 হচ্ছে কত। তাহলে গ্রীষ্মকালের তাপমাত্রা যদি t2 হয় তাহলে হচ্ছে কি আমরা সূত্র জানি যে একটা তাপমাত্রা এবং বেগের সম্পর্ক, যে সূত্রটা সেটা হচ্ছে কত, v1/v2 = √t1/t2। তাহলে এখান থেকে আমরা রুটটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে v1/v2 এর স্কয়ার হবে। এখন v1/v2 এখানে হচ্ছে গিয়ে দেখো, আমি এখানে হিসাবটা একটু তোমাদের এখানে দেখাচ্ছি। সূত্র কি ছিল, v1/v2 রুটটাকে এই পাশে নিয়ে আসলে কত হয়ে যাবে, স্কয়ার, ওই পাশে কি থাকবে, t1/t2। এখন আমরা v1 কে v1 এর মতো হচ্ছে কি রাখলাম এখানে, আর v2 হচ্ছে কত পাইছিলাম, v2 মানে পাইছিলাম কিন্তু হচ্ছে 1.0005 v1, তো ওটা বসায় দেব 1.0005, তার হচ্ছে কত, v1। ওকে, তারপরে কি থাকবে, স্কয়ার থাকবে। এখন হচ্ছে গিয়ে আমাদের এই v1 এবং এই v1 এটা হচ্ছে কাটাকাটি যাবে, তার হচ্ছে গিয়ে উপরে কত থাকবে, উপরে কিছু নাই, অর্থাৎ উপরে থাকবে 1/1.005 তার বাইরে স্কয়ার, এই যে এরকম চলে আসছে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে গিয়ে কি করতে হবে, আমাদের হচ্ছে গিয়ে t2 বের করতে হবে। তো t2 যদি সে বের করতে হয়, তো এখানে হচ্ছে দেখো যে এই লাইন থেকে আমি বাকিটা চেক করতেছি, যে এই লাইন থেকে তারপরে হচ্ছে কি হিসাবটা এরকম আসবে। সো এই পাশটা আমাদের t2 বের করতে হবে, সো যেটাকে বের করবো এটাকে উপরে রাখবো, /t1। ওকে, তো বাম পাশে উল্টা দিছে মানে কি ডান পাশেও উল্টা দিতে হবে। তাহলে 1.005 এটা উপরে চলে আসবে, আর নিচে 1 চলে আসবে, নিচে 1 হলে লেখা লাগে না, আর তারপর হচ্ছে পরে কি একটা স্কয়ার আছে। এখন থেকে আমাদের t2 যদি বের করতে হয় তাহলে t1 কে ওই পাশে পাঠিয়ে দিতে হবে, তাহলে 1.0005 তার স্কয়ার ইনটু হচ্ছে কত, t1। তো হচ্ছে কি দেখো, তাই t2 কত, 1.0005 স্কয়ার ইনটু t1, এই যে 1.0005 স্কয়ার ইনটু t1, t1 এর মান হচ্ছে কত, 283, যেটা আগে পাইছিলাম। তাহলে এইটা যদি টোটাল ক্যালকুলেট করি তাহলে আমাদের ভ্যালু আসে 283.28 কেলভিন। তো এই কেলভিন থেকে সেলসিয়াসে আসতে হলে কি করব, আমরা এই কেলভিন থেকে 273 মাইনাস করে দেব। তো 273 মাইনাস করলে কত আসে, 10.28 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গ্রীষ্মকালে হচ্ছে কি আমাদের তাপমাত্রা হয় 10.28 ডিগ্রি সেলসিয়াস, শীতকালে হয় 10 ডিগ্রি সেলসিয়াস, আর হচ্ছে গিয়ে গ্রীষ্মকালে কত, 10.28 ডিগ্রি সেলসিয়াস। যদিও গ্রীষ্মকালে তাপমাত্রা আর অনেক বেশিই বাড়ে, কিন্তু এইখানে হচ্ছে কি আমাদের কোয়েশ্চেন অনুযায়ী হচ্ছে কি যা আছে সেই হিসাব মতে আমাদের গ্রীষ্মকালের তাপমাত্রা আসবে 10.28 ডিগ্রি সেলসিয়াস। তো এখন এর পরের প্রশ্নটা চলে আসি, যে স্প্রিং এর মুক্ত প্রান্তের সরণের সাথে স্প্রিং বলের সম্পর্ক ব্যাখ্যা করো। স্প্রিং বলের সম্পর্ক ব্যাখ্যা করো। এইখানে আমরা মনে করো একটা দেয়ালের সাথে একটা স্প্রিংকে আমরা এভাবে হচ্ছে গিয়ে ঝুলাই দিছি, একটা স্প্রিং। এখন আমি এই স্প্রিংটাকে যদি হচ্ছে গিয়ে নিচের দিকে টান দিই, তাহলে কি আসবে, মনে করছি স্প্রিংটা এই নর্মাল হচ্ছে গিয়ে অবস্থা হচ্ছে গিয়ে এইটা, হ্যাঁ, নর্মাল এই অবস্থায় আছে। এখন আমি স্প্রিংটাকে যদি হচ্ছে গিয়ে মনে করো আর হচ্ছে গিয়ে টান দিয়ে যদি হচ্ছে লম্বা করি, মনে করো এই পরিমাণ হচ্ছে লম্বা করলাম, ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তার মানে কি আমি ওর এক্স পরিমাণ কি করছি, সরণ ঘটাইছি। এই স্প্রিংটা নর্মালি এই অবস্থা ছিল, ওকে টান দিয়েছে, আমি কি করতেছি, আস্তে আস্তে বড় করতেছি। এখন ও যতই হচ্ছে কি বড় হবে, আমি যত হচ্ছে কি ওকে টান দিয়ে প্রসারিত করতে চাইতেছি, বা যত প্রসারিত করব, এই স্প্রিংটা তার নিজের দিকে যাওয়ার জন্য তত বেশি বল প্রয়োগ করবে, তত বেশি কি করবে, বল প্রয়োগ করবে। তুমি একটা স্প্রিংকে অল্প একটু টান দাও, দেখবা সে উল্টা দিকে অল্প একটু বল প্রয়োগ করতেছে। যত বেশি টান দিবা দেখবা টান দিতে কষ্ট হইতেছে। কেন কষ্ট হইতেছে? কারণ হচ্ছে গিয়ে ওই স্প্রিংটা উল্টা দিকে হচ্ছে গিয়ে একটা বল প্রয়োগ করতেছে। হ্যাঁ, তো এটা হচ্ছে কত হবে, তুমি স্প্রিং এর প্রসারণটাকে যত বেশি করবা, উল্টা দিকের বলটা তত বেশি আসবে। তো স্প্রিং এর প্রসারণটাকে যদি আমি এক্স ধরি, আর স্প্রিং এর নিচের দিকে ফেরত যাওয়ার বলটাকে যদি এফ ধরি, তাহলে হচ্ছে দেখো এক্স যত বেশি হবে এফ তত বেশি হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এফ সমানুপাতিক এক্স, বাট এখানে একটা মাইনাস আসবে। কেন? কারণ এক্স এর ডিরেকশন কোন দিকে, এই দিকে। তুমি এই বরাবর সরণ করলে বলটা হবে কোন দিকে, উল্টা দিকে। ঠিক আছে, তো সরণ বা প্রসারণ এবং বলের ডিরেকশনটা উল্টা, তাই এখানে হচ্ছে গিয়ে বিপরীত চিহ্ন বোঝাইতে একটা মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে। তো এফ এখানে সমানুপাতিক চিহ্ন ওঠার সমান সমান চিহ্ন আমরা দিতে পারি। সেই সমানুপাতিক চিহ্ন ওঠার সমান সমান চিহ্ন দিতে হলে সাথে একটা ধ্রুবক গুণ করতে হয়। সেই ধ্রুবকটা হচ্ছে কত, কে, আর এখানে কি ছিল, মাইনাস এক্স। এই মাইনাসটাকে এই পাশে লিখতে পারি। তো এফ ইজ ইকুয়াল টু কত, মাইনাস কে এক্স। এটাই হচ্ছে গিয়ে আমাদের যে স্প্রিং এর মুক্ত প্রান্তের সরণ মানে এক্স এর সাথে বলের সম্পর্ক। এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এখানে কে হচ্ছে গিয়ে স্প্রিং ধ্রুবক, কে হচ্ছে গিয়ে স্প্রিং ধ্রুবক। তো এখন আমরা হচ্ছে কি তার পরের প্রশ্নে চলে আসবো 36 নম্বরটা, যে 500 নিউটন পার মিটার
স্প্রিং ধ্রুবক বিশিষ্ট স্প্রিংয়ে 5 কেজি ভর যুক্ত করলে স্প্রিংয়ের পর্যায়কাল কত হবে? এই ব্যাপারটা হচ্ছে কি একটু এখানে তাকাই আমরা, যে মনে করো হচ্ছে গিয়ে একটা দেয়ালের সাথে শক্ত দৃঢ় অবলম্বনের সাথে আমরা হচ্ছে গিয়ে একটা স্প্রিংয়ের নিচে একটা ভারী বস্তু হচ্ছে গিয়ে এরকম হচ্ছে গিয়ে বেঁধে রেখে দিছি। ওকে, রেখে দিছি। এখন তো রেখে দেওয়ার হচ্ছে পরে এ হচ্ছে গিয়ে একটু প্রসারিত হয়ে এই জায়গা হচ্ছে গিয়ে আসে। তো সে যে জায়গা হচ্ছে গিয়ে আসে এটা হচ্ছে গিয়ে তার সাম্যাবস্থা। এটা কি তার সাম্যাবস্থা। ওকে, এখন হচ্ছে গিয়ে আমি এই সাম্যাবস্থা থেকে স্প্রিংটাকে যদি আরেকটু টান দিই, মনে কর হচ্ছে গিয়ে আমি ওকে যে টান দিয়ে হচ্ছে গিয়ে এইখানে হচ্ছে গিয়ে নিয়ে আসলাম। হ্যাঁ, টান দিয়ে এইখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে যদি ছেড়ে দিই তাহলে সে কি করবে? স্প্রিংটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে, এখানে আসবে, আরো একটু উপরের দিকে উঠবে, যে এখানে আসবে, দেন আবার কি নিচের দিকে নামতে শুরু করবে। হচ্ছে কি এরকম নিচে থেকে ছেড়ে দিলে উপরে যাবে, নিচে আসবে, উপরে যাবে, নিচে আসবে। আর যদি এইখানে টান দিয়ে যদি উপর থেকে ছেড়ে দিই, তা মানে সংকোচন করি, তাও কি করবে? সেখান থেকে নিচের দিকে আসবে, প্রসারিত হবে, আবার সংকুচিত হবে, প্রসারিত হবে, আবার সংকুচিত হবে। আর যদি টান দিয়ে ধরে তারপর ছেড়ে দিই, মানে প্রসারণ করি তারপর যদি ছেড়ে দিই, তাহলে প্রসারিত হওয়ার পরে সংকুচিত হবে, আবার প্রসারিত হবে। তার মানে এরকম একটা সংকোচন প্রসারণ হইতেই থাকে। তো মনে করা হচ্ছে গিয়ে আমরা এই স্প্রিংটাকে এখান থেকে ছেড়ে দিছি, তো এই বিন্দু থেকে ছেড়ে দিছি, তাহলে স্প্রিংটা আস্তে আস্তে উপরের দিকে যাবে, গিয়ে আবার যদি এতে ফেরত আসে, এই যাওয়া এবং আসা, যেখান থেকে ছেড়ে দিছি সে যে গিয়ে যদি আবার ওইখানে ফেরত আসে, যাওয়া এবং আসায় মানে এই বিন্দু থেকে ছেড়ে দিলে সে এখানে গিয়ে আবার এখানেই ফেরত আসতে যে সময় লাগবে, সেই সময়টা হচ্ছে গিয়ে পর্যায়কাল। সেই সময়টা হচ্ছে কত? পর্যায়কাল, স্প্রিং এর পর্যায়কাল। তো এই স্প্রিং এর পর্যায়কাল বের করার সূত্র হচ্ছে গিয়ে, পর্যায়কাল যদি টি হয় তাহলে পর্যায়কাল বের করার সূত্র হচ্ছে গিয়ে 2π√m/k। এম হচ্ছে গিয়ে আমরা এই যে যেখানে যে ভরটা ঝুলাইছিলাম না, এইখানে কত কেজি ভর ঝুলাইছে, এই এম ডিভাইড বাই কে। কে মানে কি? কে হচ্ছে গিয়ে স্প্রিং ধ্রুবক। তাহলে এখানে হচ্ছে গিয়ে আমাদের স্প্রিং ধ্রুবকের মান বলে দিছে, যে স্প্রিং ধ্রুবক এটা হচ্ছে আমাদের কে এর ভ্যালু, আর কত কেজি ভর ঝুলাইছি তা হচ্ছে বলে দিছে। তো এটা হচ্ছে গিয়ে কত? কে এর ভ্যালু, এটা কি এম এর ভ্যালু। এখন জাস্ট সূত্র হচ্ছে গিয়ে বসা দেব। তাহলে 2, এটা হচ্ছে গিয়ে পাই এর ভ্যালু 3.1416, √m এর মান হচ্ছে গিয়ে 5, কে এর মান কত? 500। তাহলে হচ্ছে কি আমাদের হচ্ছে কি টোটাল ক্যালকুলেট করলে এখানে টি বা পর্যায়কাল আসে 0.63 সেকেন্ড, 0.63 সেকেন্ড। অর্থাৎ আমাদের স্প্রিং এর পর্যায়কাল, এই উদাহরণ যে স্প্রিংটা আছে, এই স্প্রিং এর পর্যায়কাল হচ্ছে 0.63 সেকেন্ড। এর পরের প্রশ্ন হচ্ছে চলে আসি, যে একটি পেন্ডুলামের কার্যকরী দৈর্ঘ্য 1 মিটার হলে তার দোলনকাল বের করো। তার দোলনকাল বের করো। পেন্ডুলাম জিনিসটা কি? পেন্ডুলাম বা সরল দোলকটা হচ্ছে গিয়ে যে একটা সুতার মাঝখানে লাস্ট প্রান্তে আমরা হচ্ছে গিয়ে একটা ভর ঝুলায় দিব। যে কোনো একটা হচ্ছে ভারী হচ্ছে বস্তু, খুব বেশিও ভারী হতে পারে, খুব কম ভারী হতে পারে, এটা ম্যাটার করে না। তো একটা বস্তুকে মনে করছে ঝুলায় দিব, তারপরে হচ্ছে গিয়ে এটাকে একটা দৃঢ় অবলম্বনের সাথে আটকে দিলাম। আটকে দেওয়ার হচ্ছে গিয়ে পরে আমরা হচ্ছে কি করব? এই বস্তুটাকে এইখান থেকে যদি হচ্ছে কি কত ছেড়ে দিই, মনে করছে কি এ না, এটাকে পি বিন্দু দিলাম, মনে করছে কত? এই পি জায়গা থেকে ছেড়ে দিলাম। এখন ছেড়ে দিলে যে কাজটা হচ্ছে কি হবে, ছেড়ে দিলে ও এইখান থেকে কি করবে? আস্তে আস্তে এইখানে আসবে, ঠিক আছে? এইখানে আসার পরে কেমন দেখাবে? যে এরকম দেখাবে, ঠিক আছে? তো মনে করো কিউতে চলে আসছে, তো পি থেকে কিউতে যাবে, দেন আবার কিউ থেকে পিতে আসবে, পি কিউ, এরকম করে চলতে থাকবে। তো এইটা হচ্ছে গিয়ে ইংরেজিতে বলে পেন্ডুলাম, বাংলা বলে হচ্ছে সরল দোলক। তো হচ্ছে দেখো, আমি যদি ওকে এখান থেকে ছেড়ে দিই, ও এখানে থেকে গিয়ে কিউতে গিয়ে আবার যদি পিতে ফেরত আসে, তার মানে কি সে একই জায়গায় ফেরত আসছে, অর্থাৎ তার একটা পর্যায় সম্পূর্ণ হয়েছে। আর একটা পর্যায় সম্পূর্ণ হওয়ার সময়টাকে আমরা পর্যায়কাল বলতেছি। তার মানে যেখান থেকে ছেড়ে দেবো, পি থেকে যদি আমি ছেড়ে দিই, তাহলে এখানে কিউতে গিয়ে আবার যদি পিতে ফেরত আসে, তাহলে সেটা হচ্ছে গিয়ে পর্যায়, এবং এই পি থেকে গিয়ে আবার পিতেই ফেরত আসতে যে সময়টা লাগবে সেটা হচ্ছে গিয়ে পর্যায়কাল। তো এই সরল দোলকের হচ্ছে গিয়ে পর্যায়কাল বের করার সূত্র হচ্ছে গিয়ে এইটা, যে টি = 2π√lg। ওকে, তো এল মানে হচ্ছে গিয়ে, এল মানে কি? এল মানে হচ্ছে গিয়ে এই সুতার দৈর্ঘ্যটা। হ্যাঁ, এই সুতার দৈর্ঘ্যটা যে শুরু থেকে এই যে মাঝখান পর্যন্ত এতটুকু হচ্ছে দৈর্ঘ্য। হ্যাঁ, এই পর্যন্ত না, কিন্তু এখান থেকে এই পর্যন্ত না, একবার হচ্ছে মাঝখান পর্যন্ত। ওকে, আচ্ছা। তো এখন হচ্ছে গিয়ে এল কি? এল হচ্ছে গিয়ে দৈর্ঘ্য, এটাকে বলে কার্যকরী দৈর্ঘ্য। তো কার্যকরী দৈর্ঘ্য এল কত আমাদের? 1, তো এখানে হচ্ছে 1 বসাবো। আর জি মানে হচ্ছে কত? অভিকর্ষ ত্বরণ। তো হচ্ছে গিয়ে অভিকর্ষ ত্বরণ হচ্ছে কত? আমি জানি 9.8। তো জাস্ট ভ্যালু বসাবো, হয়ে যাবে। কত আসবে? 2.007 সেকেন্ড, বা অলমোস্ট 2 সেকেন্ড আমরা হচ্ছে গিয়ে বলতে পারি। ওকে, আচ্ছা। তারপরের প্রশ্নটা, যে সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য 8 গুণ করা হলে এর দোলনকাল কত গুণ হবে? এইখানে আরেকবার আমরা খেয়াল করি যে আমাদের
দোলনকাল বা পর্যায়কাল, সরল দোলকের দোলনকাল বা পর্যায়কাল বের করার সূত্রটা কি ছিল? 2 পাই √L/g, এটা ছিল, তাই তো? আচ্ছা, এখন হচ্ছে কি এখানে দেখো যে 2 একটা ধ্রুব সংখ্যা, পাই এটার একটা ফিক্সড ভ্যালু আছে 3.1416, এটাও একটা ধ্রুব সংখ্যা। যে এখন জি, তুমি যদি একটা নির্দিষ্ট জায়গায় যদি হচ্ছে কি থাকো, ভূপৃষ্ঠের একটা নির্দিষ্ট জায়গায় যদি থাকো, তাহলে জি এর মানটাও কি কনস্ট্যান্ট, জি এর মানটাও চেঞ্জ হবে না। ওকে, তাহলে টি এর মান চেঞ্জ হবে কার জন্য? টি এর মানটা চেঞ্জ হবে কিন্তু হচ্ছে গিয়ে তোমার এল এর জন্য। তুমি দৈর্ঘ্য যত বাড়াবা কমাবা, টি এর মান কি হবে? তত বাড়বে কমবে। এখন তোমার কাছে বলছে, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? এখান থেকে আমি বলতে পারি যে টি এইটা এইটা এটা সব হচ্ছে ধ্রুবক। তো ধ্রুবক থাকলে এই যে ধ্রুবকগুলা আর সমানুপাতিক চিহ্ন, অন্যটা দিই। সো ধ্রুবক আর সমান সমান চিহ্ন এর পরিবর্তে হচ্ছে গিয়ে আমরা সমানুপাতিক চিহ্ন বসাইতে পারি। তাহলে হচ্ছে গিয়ে আমরা এখানে কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি টি সমানুপাতিক √L, টি সমানুপাতিক √L। ওকে, তার মানে হচ্ছে গিয়ে যে পর্যায়কালের সাথে আমাদের দৈর্ঘ্যের, কার্যকরী দৈর্ঘ্যের একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে কিরকম? যে এই দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ এল যত গুণ হবে টি হবে তার বর্গমূল। এল যদি 4 গুণ হয় তাহলে টি হবে হচ্ছে কত? 4 এর রুট, অর্থাৎ 2 গুণ। টি যদি এল যদি 9 গুণ হয়, মানে দৈর্ঘ্য যদি 9 গুণ হয়ে যায়, তাহলে পর্যায়কাল হবে হচ্ছে কি কত? পর্যায়কাল হবে হচ্ছে কি 9 এর রুট, অর্থাৎ 3 গুণ। এখন আমাদের কি হচ্ছে কি বলছে? আমাদেরকে হচ্ছে কি বলছে যে সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য যদি হচ্ছে কি 8 গুণ হয়, তাহলে এর দোলনকাল কত গুণ হবে? ওকে, তাহলে দোলনকাল কত গুণ হবে? তাহলে হচ্ছে গিয়ে, আচ্ছা 8 গুণ না, তো কিন্তু এটা বাংলা লেখা আছে, তার হচ্ছে 4 গুণ। তো 4 গুণ যদি হচ্ছে কি হয়, 4 গুণ যদি হচ্ছে কি হয়, তাহলে আমরা হচ্ছে দেখলাম যে হচ্ছে কত? √4, তার মানে হচ্ছে কত? 2, তার মানে হচ্ছে কত? টাইমটা হচ্ছে কত গুণ হয়ে যাবে? টাইমটা হচ্ছে হয়ে যাবে 2 গুণ, অর্থাৎ আমাদের কার্যকরী দৈর্ঘ্য 4 গুণ হইলে আমাদের পর্যায়কাল কত? 2 গুণ হয়ে যাবে। তো আশা করছি এটা বুঝতে পারছো। এর পরের কোশ্চেন হচ্ছে আমরা চলে আসি। তো এর পরের কোশ্চেন কি বলছে? সরল দোলকে ঝুলন্ত বস্তুর ভর পরিবর্তন করলেও দোলনকাল একই থাকে কেন? দোলনকাল একই থাকেছে কেন? তো দেখো, সরল দোলকের দোলনকাল বা পেন্ডুলামের যে দোলনকাল, হ্যাঁ, বা পর্যায়কাল, ওইটা বের করার সূত্র কি? 2 পাই √L/g। তার মানে আমাদের পর্যায়কাল বা দোলনকাল এটা বের করতে হচ্ছে কি কি লাগবে? 2 লাগবে, পাই লাগবে, এল দৈর্ঘ্য লাগবে, জি লাগবে। তো এখানে 2 পাই এই দুটো তো হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে টি এর হচ্ছে মান ডিপেন্ড করবে কি চেঞ্জ হলে? এল চেঞ্জ হলে আর জি চেঞ্জ হলে। অর্থাৎ আমাদের পেন্ডুলাম বা সরল দোলকের যে সুতা, ওই সুতার দৈর্ঘ্য চেঞ্জ হতে হবে অথবা অভিকর্ষ ত্বরণ চেঞ্জ হতে হবে। এখন দেখো যে আমাদের সুতার দৈর্ঘ্য এটাও কি ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন একটা জিনিস, এটা ভরের উপর নির্ভর করে না। দৈর্ঘ্য যে কোনো কিছু হইতে পারে, দৈর্ঘ্যের সাথে ভরের কোনো সম্পর্ক নাই। আবার হচ্ছে কি কত? জি, অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণের সাথেও কি ভরের কোনো সম্পর্ক নাই। তাহলে যেহেতু হচ্ছে গিয়ে ভরের কোনো সম্পর্ক নাই তো আমার হচ্ছে দোলনকালের সাথে, তাই হচ্ছে গিয়ে ভর যত বেশি হোক বা কম হোক এর উপর হচ্ছে কি করবে? দোলনকালের কোনো এফেক্ট পড়বে না। দোলনকালে এফেক্ট পড়বে কি? এল কার্যকরী দৈর্ঘ্য, সুতার দৈর্ঘ্যটা চেঞ্জ হলে আর জি এর মান চেঞ্জ হলে। তো যেহেতু হচ্ছে কি এগুলা বাদে অন্য কিছুর উপর ডিপেন্ড করে না, তাই ভর পরিবর্তন না হইলেও হচ্ছে কি হবে না? আমাদের দোলনকাল চেঞ্জ হবে না। তো এর পরের প্রশ্ন যে টিউনিং ফর্কের স্পন্দন গতিকে ছন্দিত গতি কেন বলা হয়? টিউনিং ফর্কের স্পন্দন গতিকে ছন্দিত গতি কেন বলা হয়? দেখো, টিউনিং ফর্কের স্পন্দন গতি সম্পন্ন কণার গতিপথ সরল রৈখিক হয় এবং এর ত্বরণ সাম্যাবস্থান হতে এর সরণের সমানুপাতিক হয়। এছাড়া এর দিক সর্বদা সাম্যাবস্থান অভিমুখী হয় বলে একে ছন্দিত গতি বলা হয়। দেখো, ছন্দিত গতি এটা হচ্ছে কি তোমরা ইন্টারে গিয়ে ডিটেলস হচ্ছে কি পড়বা। এইটার ব্যাপার হচ্ছে গিয়ে এসএসসি তে অত ডিটেলস হচ্ছে গিয়ে বলা নাই। তবে ছন্দিত গতির বেশ কয়েকটা বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, বৈশিষ্ট্যগুলো কি কি? যে যদি এরকম হয় কোনো স্পন্দন গতির হচ্ছে গিয়ে কোনো স্পন্দন গতি তো বা পর্যাবৃত্ত গতি অনেক টাইপের হইতে পারে। পর্যাবৃত্ত গতি হচ্ছে এরকম বৃত্তাকার হইতে পারে, তারপর হচ্ছে এরকম এলোমেলো পথ হইতে পারে, তারপর হচ্ছে এরকম উপর নিচ হইতে পারে বা ডানে বামে হইতে পারে। তো এইগুলোর মধ্যে যেই পর্যাবৃত্ত গতি বা স্পন্দন গতিটা আমাদের হচ্ছে গিয়ে সরল রেখা বরাবর হচ্ছে গিয়ে গতিশীল থাকবে, সেইটা হবে হচ্ছে গিয়ে আমাদের ছন্দিত গতি। তো হচ্ছে গিয়ে প্রথম ছন্দিত গতির হচ্ছে গিয়ে প্রথম শর্ত কি? যে এটা সরল রৈখিক হইতে হবে। তাহলে গতিপথটা কিরকম? সরল রৈখিক। ওকে, আমি আগে ছন্দিত গতির হচ্ছে গিয়ে বৈশিষ্ট্যগুলো বলছি। ছন্দিত গতির কি কি বৈশিষ্ট্য থাকে? তো একটা বৈশিষ্ট্য হচ্ছে কি? এটা সরল রৈখিক হইতে হবে। আরেকটা হচ্ছে গিয়ে কি? যে এর ত্বরণ সাম্যাবস্থা হচ্ছে কি বলে যে এর ত্বরণটা সাম্যাবস্থান হতে সরণের সমানুপাতিক। মানে মোট কথা ত্বরণ হচ্ছে গিয়ে সরণের সমানুপাতিক। ত্বরণ হচ্ছে গিয়ে সরণের
সমানুপাতিক। ওকে, এইটা হচ্ছে গিয়ে আমরা এই পাশে একটা যে কোশ্চেন করছিলাম না যে এইটাও কিন্তু হচ্ছে গিয়ে আমাদের একটা কি বলে ছন্দিত গতি। কিভাবে, যে তুমি এটাকে হচ্ছে যত বেশি হচ্ছে টান দিতে থাকবা, ছেড়ে দেওয়ার পরে কি হবে, ও তত বেশি হচ্ছে গিয়ে বা তত ফাস্ট হচ্ছে গিয়ে কি করবে, উপরের দিকে হচ্ছে গিয়ে ফেরত যাবে। তো যত বেশি সরণ তত বেশি হচ্ছে গিয়ে বল, আর যত বেশি বল তত বেশি ত্বরণ। তার মানে হচ্ছে গিয়ে এখানে ত্বরণটা হচ্ছে গিয়ে সরণের কি সমানুপাতিক। তার মানে হচ্ছে গিয়ে ত্বরণ হচ্ছে গিয়ে কি সরণের সমানুপাতিক। তাইলে ছন্দিত গতির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি, যে ত্বরণ হচ্ছে গিয়ে সরণের সমানুপাতিক। আর লাস্ট হচ্ছে গিয়ে তো কি বলে, যে এর ডিরেকশন সর্বদা সাম্য অবস্থান থেকে বিপরীতমুখী। আমরা যে এই যে কোয়েশ্চেনটা করছিলাম যে এখানে 35 নম্বরে, যে এখানে হচ্ছে গিয়ে যে দেখো সরণ যত বেশি হবে এবং সরণটা যেদিকে হবে বলটা তার উল্টা দিকে হবে, আর বল যেদিকে হয় ত্বরণ তো ওই দিকেই হয়, তাই না? তার মানে হচ্ছে কি সরণ এদিকে, ত্বরণ তার উল্টা দিকে, তাহলে সরণ যেদিকে ত্বরণ তার বিপরীতমুখী। তাহলে এখানে হচ্ছে কি সেম কথা, যে এর দিক মানে ত্বরণের দিক সাম্যাবস্থান অভিমুখী হয় বলে এর দিক সাম্যাবস্থান অভিমুখী হয় বলে একে ছন্দিত গতি বলা হয়। হ্যাঁ, আর এখানে একটা কথা বলছে সাম্যাবস্থা অভিমুখী। এইখানে হচ্ছে গিয়ে আমরা আরেকটু এখানে তাকাই, যে এখানে আমরা আরেকটা কোয়েশ্চেন করছিলাম, সেটা হচ্ছে গিয়ে স্প্রিং এর একটা হচ্ছে গিয়ে, হ্যাঁ এই যে এটা। তো দেখো আমি এইখান থেকে যে বস্তুটাকে যদি ছেড়ে দিই, তাহলে বস্তুটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে, তাই না? বস্তুটা আস্তে আস্তে কি করবে, উপরের দিকে ওঠার চেষ্টা করবে। এই যে আমরা কত নম্বর, এটা 33 নম্বর হচ্ছে গিয়ে যেই এক্সপ্লেনেশনটা দিছিলাম। তো এইখান থেকে ছেড়ে দিলে বস্তুটা কি হবে, আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। আবার এইখানে আসলে কি হবে, বস্তুটা আবার নিচের দিকে নামা শুরু করবে। তো নিচে থাকলে এর বলটা, স্প্রিং এর বলটা উপরের দিকে, উপরে থাকলে স্প্রিং এর বলটা কি নিচের দিকে। তো যেখানেই থাকুক না কেন আমাদের হচ্ছে গিয়ে বলটা কোন দিকে থাকে, সাম্যাবস্থার দিকে থাকে। নিচে থাকলে উপরের দিকে, উপরে থাকলে নিচের দিকে। তার মানে সেটা হচ্ছে কি সবসময় সাম্যাবস্থার দিকে। এই যে এই লাইন বরাবর থাকতে চায় এদিকে অথবা এদিকে থাকতে চায়। তার মানে বলের ডিরেকশনটা কি সাম্যাবস্থার দিকে থাকে, আর বলের ডিরেকশন যেদিকে ত্বরণের ডিরেকশন একই দিকে। তার মানে হচ্ছে কি আমাদের ত্বরণের ডিরেকশনটা কি সাম্যাবস্থার দিকে। তাহলে এই জন্য হচ্ছে কি এখানে এই কথা হচ্ছে বলা হয়েছে যে ছন্দিত গতি, যেটা ছন্দিত গতির হচ্ছে গিয়ে আরেকটা হচ্ছে গিয়ে বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের এর দিক মানে ত্বরণের দিকটা কি হবে, সবসময় সাম্যাবস্থা অভিমুখী হবে, সবসময় সাম্যাবস্থান অভিমুখী বা সাম্যাবস্থার দিকে হচ্ছে গিয়ে এ চলার চেষ্টা করবে। তো এখন হচ্ছে কি আমাদের টিউনিং ফর্ক, যেটা টিউনিং ফর্ক কি করেছে এভাবে যে কাঁপতে থাকে, ঠিক আছে? তো এই টিউনিং ফর্কের যে একটা বাহুর যে কম্পনটা, এটাও কি সরলরেখা বরাবর হয় বা সরলরেখিক হয়। তো যেটা ছন্দিত গতির একটা বৈশিষ্ট্যের সাথে মিলে। তারপর হচ্ছে কি ত্বরণটাও কি সাম্যাবস্থান সরণের সমানুপাতিক হয়। এগুলো বড় ক্লাসে গেলে হচ্ছে আরেকটু ডিটেলসে জানতে পারবা। মানে মোট কথা হচ্ছে গিয়ে টিউনিং ফর্কের যেই গতিটা, ওইটা হচ্ছে কি ছন্দিত গতির সবগুলা বৈশিষ্ট্যকে মেনে চলে। তাই হচ্ছে কি আমরা টিউনিং ফর্কের স্পন্দন গতিটাকে আমরা ছন্দিত গতি বলতে পারি। এরপরে প্রশ্নে চলে আসি, যে উঁচু পাহাড়ে পেন্ডুলামের দোলনকাল কমবে না বাড়বে? উঁচু পাহাড়ে পেন্ডুলামের দোলনকাল বাড়বে না কমবে? তো এইখানে একটু খেয়াল করি আমরা, যে দোলনকাল টি এইটা কার কার উপর ডিপেন্ড করে, 2π, এটা তো কনস্ট্যান্ট। দোলনকাল ডিপেন্ড করে দৈর্ঘ্যের উপরে, আরেকটা ডিপেন্ড করে কার উপরে, অভিকর্ষ ত্বরণ জি এর উপরে। ওকে, তো দৈর্ঘ্য যদি চেঞ্জ হয় তাহলে আমাদের দোলনকাল বা পর্যায়কাল চেঞ্জ হবে। অভিকর্ষ ত্বরণ যদি চেঞ্জ হয় তাহলে কি আমাদের দোলনকাল বা পর্যায়কালটা চেঞ্জ হবে। তো এখন আবার আমরা জানি যে ভূপৃষ্ঠ থেকে আমরা যত উপরের দিকে উঠতে থাকবো বা ভূপৃষ্ঠ থেকে যত নিচের দিকে যাইতে থাকবো, আমাদের অভিকর্ষ ত্বরণের মানটা ততই কমতে থাকবে। উপরে গেলেও কমবে, নিচে গেলেও কমবে। ভূপৃষ্ঠে কি জি এর মানটা বা অভিকর্ষ ত্বরণের মানটা সর্বোচ্চ। তো আমরা যদি গিয়ে ভূপৃষ্ঠ থেকে যদি উপরের দিকে উঠি, কোনো পাহাড়ের চূড়ায় উঠি, তাহলে কি আমরা ভূপৃষ্ঠে আসি নাকি ভূপৃষ্ঠ থেকে উপরে গেছি? ভূপৃষ্ঠ থেকে উপরে গেছি। তো যেহেতু আমি ভূপৃষ্ঠ থেকে উপরে গেছি, পাহাড়ের উপরে উঠলে আমাদের তাহলে কি হবে, জি এর মানটা কমে যাবে। আর জি এর মান কি হবে, যে কমে গেছে, অর্থাৎ চেঞ্জ হয়েছে। তো জি এর মান যদি চেঞ্জ হয় তাহলে কি হবে, টি এর মানটাও চেঞ্জ হবে। এখন এটা কি কমবে না বাড়বে, এটা একটু দেখি, কমবে না বাড়বে। তো দেখো টি এর সাথে জি এর সম্পর্ক এরকম ব্যস্তানুপাতিক। এটা নিচে আছে ভাগ আকার আছে, নিচে আছে বা ভাগ আকারে আছে। তো ভাগ আকারে কোনো জিনিস যদি থাকে তাহলে যে কাজটা হবে, যে এটা যদি যত কম হবে এটা কি তত বেশি হবে। কিভাবে, মনে করো আমার কাছে একটা সংখ্যা আছে a = মনে করো 5 × 3 × 2/x, এরকম আছে। এখন x এর সাথে এর সম্পর্কটা আমার কাছে ব্যস্তানুপাতিক। কেন? কারণ এটা ভাগ আকার আছে। এখন মনে করো x এর মান আমি একবার একটা বসাবো। x এর মান যদি আমি একবার 1 বসাই, x এর মান যদি আমি একবার 1 বসাই, তাহলে আমার ভ্যালু কত আসবে? ভ্যালু আসবে কত, 30। ওকে,
x এর মান মনে করো যদি হচ্ছে কি আমি একবার 2 বসাই, ঠিক আছে, x এর মান যদি মনে করছি আমি 2 বসাই, তাহলে আমার মান কত আসবে 15 x এর মান যদি আমি 3 বসাই, x এর মান যদি আমি 3 বসাই, তাহলে হচ্ছে কি আমাদের এই যে x এর মান যদি আমি 3 বসাই, তাহলে হচ্ছে কি আমাদের মান কত আসবে, আমার মান আসবে হচ্ছে কি 10। তাহলে দেখো যখন x এর মান 1 তখন আমার এর মান কত 30, x এর মান 2 হলেছে কত 15, 3 হলেছে কত 10। তার মানে x এর মান যত বাড়তেছে এর মান কি আমার তত কমতেছে। আবার উল্টা হচ্ছে বলতে পারি যে x এর মান যত কম হবে আমার কি এর মান তত বাড়তেছে। তো এরকম নিচে ভাগ আকারে থাকলে কি হয়, এটা কমলে এটা বাড়ে। তাহলে হচ্ছে কি দেখো যে আমরা ভূপৃষ্ঠ থেকে যদি উপরে যাই উঁচু পাহাড়ে উঠলে কি হবে, জি এর মান কমে যাবে, আর জি এর মান কমলে হচ্ছে কত টি এর মান বেড়ে যাবে। কেন, কারণ টি এর সাথে জি এর সম্পর্কটা কিরকম, ব্যস্তানুপাতিক। এখানে হচ্ছে গেছে দেখো একই কথা বলছে যে এল যদি স্থির হয়, মানে যদি এল যদি চেঞ্জ না করে, যদি কনস্ট্যান্ট হয়, তাহলে টি সমানুপাতিক 1/√জি, অর্থাৎ টি এর সাথে জি এর সম্পর্ক কিরকম, ব্যস্তানুপাতিক। অর্থাৎ জি কমলে টি বাড়বে আর জি বাড়লে টি কমবে। আর উঁচু পাহাড়ে জি এর মানটা হচ্ছে কি, যে এইচ এর মানে ব্যস্তানুপাতিক। তার মানে এইচ ভূপৃষ্ঠ থেকে উচ্চতা যত বাড়বে জি এর মান কমবে, আর জি এর মান কমলে কি হবে, টি এর মান বাড়বে। তো আমরা হচ্ছে বলতে পারি উঁচু পাহাড়ে পেন্ডুলামের দোলনকালটা বেড়ে যাবে। তারপরের প্রশ্ন 41, তারপর হচ্ছে কি 45, 42। এই যে প্রশ্নটা যে তরঙ্গের বৈশিষ্ট্য সমূহ হচ্ছে লিখো, তরঙ্গের বৈশিষ্ট্য সমূহ হচ্ছে লিখো। তো তরঙ্গের হচ্ছে কি বেশ কিছু হচ্ছে কি বৈশিষ্ট্য থাকে। তো দেখো যে প্রথম কথা হচ্ছে মাধ্যমের কণাগুলোর সরল স্পন্দন গতির কারণে তরঙ্গ মাধ্যমের ভিতর দিয়ে প্রবাহিত হয়। সরল স্পন্দন বা পর্যায়বৃত্ত গতির কারণে বলতে পারো, যে মাধ্যমের কণাগুলোর সরল স্পন্দন গতির কারণে তরঙ্গ মাধ্যমের ভিতর দিয়ে প্রবাহিত হয়। সরল স্পন্দন গতিও বলতে পারো, পর্যায়বৃত্ত বলতে পারো। পর্যায়বৃত্ত বললে হবে, সরল স্পন্দন বললে হবে। তবে সরল স্পন্দন গতিটা হচ্ছে গিয়ে এক ধরনের পর্যায়বৃত্ত গতি, তাই হচ্ছে তোমরা পর্যায়বৃত্ত গতিও বলতে পারো, আর বইয়ের মধ্যে পর্যায়বৃত্ত গতিটাই হচ্ছে গিয়ে মোস্ট প্রবাবলি বলা আছে। তো এরপর হচ্ছে দ্বিতীয় হচ্ছে কি যে বৈশিষ্ট্য, সেটা কি, তরঙ্গ মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে, এটা তরঙ্গ সংজ্ঞার মধ্যে আছে। 3 নম্বর হচ্ছে কি তরঙ্গের বেগ আছে। 4 নম্বর হচ্ছে কি তরঙ্গের প্রতিফলন, প্রতিসরণ এবং উপরিপাতন ঘটে। প্রতিফলন কি, তরঙ্গ গিয়ে কোথাও বাধা পেয়ে আবার আগের দিকে ফেরত আসতে পারে, এটা হচ্ছে কি প্রতিফলন। প্রতিসরণ কি, তরঙ্গ এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে চলে যেতে পারে। মনে করো বাতাসে চলতেছে, হুট করে সে পানির ভিতরে চলে যেতে পারে, একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে চলে যাবে। উপরিপাতন মানে হচ্ছে কি যে দুইটা তরঙ্গ হচ্ছে কি মিলে আরেকটা বড় তরঙ্গ তৈরি হতে পারে, অথবা দুইটা তরঙ্গ বিপরীত দিক থেকে এসে আরেকটু ছোট তরঙ্গ বা সে তরঙ্গটা নিউট্রালও হয়ে যেতে পারে। তো এই হচ্ছে কি আমাদের তরঙ্গের হচ্ছে বৈশিষ্ট্য। এরপরে পরের প্রশ্ন, স্প্রিং এর তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ, এটা হচ্ছে ব্যাখ্যা করো। তো অনুদৈর্ঘ্য তরঙ্গটা কি, সেটা কাছে জানি যে তরঙ্গের মাধ্যমের কণাগুলো তরঙ্গ সঞ্চালনের সমান্তরালে কাঁপতে থাকে তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। স্প্রিং এর ক্ষেত্রে তরঙ্গ স্প্রিং এর দৈর্ঘ্য বরাবর সঞ্চালিত হয়, স্প্রিংটিও এর দৈর্ঘ্য বরাবর কাঁপতে থাকে। অতএব সংজ্ঞা অনুসারে স্প্রিং এর তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো স্প্রিং এর মধ্যে দিয়ে যে তরঙ্গ থেকে যায়, তোমরা হচ্ছে গিয়ে অনেক ভিডিওতে বা হচ্ছে গিয়ে অনেক সময় যাদের হচ্ছে গিয়ে খেলনা স্প্রিং আছে ওইখানে হচ্ছে খেয়াল করে থাকবা যে একটা স্প্রিং নিয়ে একটু লম্বা করে আমরা যদি এক পাশ থেকে বাড়িয়ে দিই, তাহলে মনে হয় কি স্প্রিং এর ভিতর দিয়ে কিছু একটা হচ্ছে এই পাশ থেকে এই পাশে চলে গেছে। তো এটা কিন্তু হচ্ছে তরঙ্গ। তো ওই পাশ থেকে হচ্ছে যায় কেন, এটা একটু দেখি। তো এইখানে একটু তাকাই, হচ্ছে গিয়ে যায় কেন, এটা একটু দেখি। তো মনে করো এইখানে হচ্ছে গিয়ে আমাদের একটা নরমাল স্প্রিং আছে। এখন তুমি কি করলা, এই পাশে হচ্ছে ধাক্কা দিছো, এই পাশে ধাক্কা দিলে কি হবে, একটা শক্তি প্রয়োগ করছো। এই শক্তিটা কি করবে, এইখানে স্প্রিংটাকে এরকম সংকুচিত করে ফেলবে, এরকম কাছাকাছি নিয়ে আসবে, ঠিক আছে। আর তার পরের স্প্রিংগুলা আগের মতোই নরমাল থাকবে, ওকে। এখন শক্তিটা যখন এইখান থেকে যখন এইখানে চলে আসবে, তখন এইখানে স্প্রিংগুলা এই অবস্থায় কি সংকুচিত আছে, এই অবস্থায় আছে। এখান থেকে শক্তিটা এখানে চলে গেলে শক্তিটা কি করবে, শক্তিটা তোমার এইখান থেকে এইখানে যখন চলে আসবে, তখন এইখানে স্প্রিংগুলা আবার প্রসারিত হয়ে যাবে। তো এইখানে স্প্রিংগুলা প্রসারিত হয়ে গেলে এইখানে স্প্রিংগুলা হচ্ছে নরমাল থাকবে, আর পরের স্প্রিংগুলা কি হয়ে যাবে, এরকম সংকুচিত হয়ে যাবে, ঠিক আছে। আর তার পরেরগুলা নরমাল থাকবে। এখন শক্তি যখন আবার এইখান থেকে এখানে আসবে, তখন কি হবে, এইখানে স্প্রিংগুলা আবার প্রসারিত হয়ে যাবে, তার পরের স্প্রিং এর গুলা এরকম সংকুচিত হয়ে যাবে। তাহলে হচ্ছে দেখো, তো এটাকে যখন আমরা একসাথে দেখি তখন মনে কি এটা তো এখানে শুরুতে, তার একটু পরে যে এখানে মনে হবে, যে এখানে, তার একটু পরে এখানে মনে হবে। সো মনে হবে যে কিছু একটা এখান থেকে এই পাশে চলে গেছে। তো এখন দেখো যে শক্তিটা যাইতেছে কোন দিকে, এই দিকে, বাট তরঙ্গের বা স্প্রিং এর কণাগুলোর কম্পন কোন দিকে হতেছে, একবার সংকোচন একবার প্রসারণ, সংকোচন প্রসারণ। তাহলে হচ্ছে গিয়ে আমাদের তরঙ্গ যাইতেছে এদিকে, আর হচ্ছে গিয়ে আমাদের যে মাধ্যমের কণাগুলা এগুলা কি হইতেছে, একবার সংকোচন এদিকে হইতেছে,
আরেকবার কি প্রসারণ হইতেছে, তাই তো? এই যে তাহলে হচ্ছে গিয়ে তরঙ্গ যেদিকে যেতেছে তার সাথে মাধ্যমের কণাগুলো হচ্ছে কি যেই কম্পন ওগুলো কি সমান্তরালে আছে, ঠিক আছে? তাই হচ্ছে গিয়ে এরকম যদি হচ্ছে গিয়ে হয় যে তরঙ্গ যেদিকে যায় মাধ্যমের কণাগুলো যদি তার সমান্তরালে হচ্ছে গিয়ে কম্পিত হয় তাহলে সেই তরঙ্গকে আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে থাকি। তো স্প্রিং এর বেলাও সেম ব্যাপারটা হচ্ছে গিয়ে হয়, এই জন্য স্প্রিং এর তরঙ্গ হচ্ছে গিয়ে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। এরপর হচ্ছে কি বলছে যে অনুদৈর্ঘ্য তরঙ্গের দুইটা বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে লেখো। অনুদৈর্ঘ্য তরঙ্গের দুইটা বৈশিষ্ট্য। আচ্ছা, অনুদৈর্ঘ্য তরঙ্গের দুইটা বৈশিষ্ট্য। তো প্রথম হচ্ছে গিয়ে কথা যে সংজ্ঞা থেকে হচ্ছে আমরা এখানে বলতে পারি কি বলছিলাম যে কম্পনের দিক এবং তরঙ্গ সঞ্চালনের দিক সমান্তরাল হয়, যেটা তোমাদের বলছিলাম। আর 2 নম্বর সংকোচন এবং প্রসারণ সৃষ্টি হয়, একটু আগে যেরকম দেখছি সংকোচন প্রসারণ এরকম সংকোচন প্রসারণের মাধ্যমে হচ্ছে কি তরঙ্গ হচ্ছে তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হয়। আচ্ছা, কি হয় কম্পনের দিক এবং তরঙ্গ সঞ্চালনের দিক কি হয় সমান্তরাল হয়। আর 35 নম্বর প্রশ্নটা যে বাঁশির শব্দ কি ধরনের তরঙ্গ ব্যাখ্যা করো। বাঁশির শব্দ কি ধরনের তরঙ্গ? তো দেখো, বাঁশি থেকে শব্দ উৎপন্ন হয়ে মাধ্যমের কণাগুলোর সংকোচন এবং প্রসারণের মাধ্যমে গতির অভিমুখে সমান্তরালে অগ্রসর হয়। এখানে কোনো তরঙ্গ শীর্ষ বা তরঙ্গপাত উৎপন্ন হয় না, অর্থাৎ যে এরকম কোনো ঢেউ বা এরকম তৈরি হয় না। তো সংকোচনের স্থানগুলোতে মাধ্যমের ঘনত্ব চাপ বেশি থাকে এবং প্রসারণগুলোতে চাপ এবং ঘনত্ব কম থাকে, তাই বাঁশির শব্দ তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ। সহজ কথা, যে কোনো শব্দ হচ্ছে গিয়ে অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ কি করে বাতাসের অণুগুলাকে হচ্ছে গিয়ে আঘাত করে, তো বাতাসের অণুগুলো হচ্ছে গিয়ে প্রথমে সংকুচিত হয়, তারপর হচ্ছে গিয়ে প্রসারিত হচ্ছে গিয়ে হয়। শব্দ এই যে সংকোচন প্রসারণ হচ্ছে মাধ্যমে কি করে শব্দ শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছায় দেয়। তো যেহেতু সংকোচন প্রসারণ হইতেছে, সংকোচন প্রসারণ হয় কোথায়? অনুদৈর্ঘ্য তরঙ্গে। তাই হচ্ছে কি বাঁশির শব্দ বা যে কোনো শব্দ এটা হবে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, তাই বাঁশির শব্দ একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো এই হচ্ছে গিয়ে তোমাদের কত, এটা ছিল হচ্ছে গিয়ে তোমাদের 31 থেকে হচ্ছে গিয়ে 45 নম্বর হচ্ছে গিয়ে অনুধাবনমূলক প্রশ্ন। তো আমরা পরবর্তী হচ্ছে গিয়ে পর্বে বা পরবর্তী যে ক্লাসে আমরা বাকি প্রশ্নগুলো হচ্ছে গিয়ে দেখে নেব। তো এই জন্য তোমাদের সংগ্রহ করে ফেলতে হবে ইজি ফিজিক্স বইটি। তো তোমরা যারা এখনো সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো এবং তোমাদের বন্ধুদেরকেও এই বইয়ের ব্যাপারে সাজেস্ট করে দাও। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।